মানে আমার বাবা আমার কাছে যতটা, স্যার আপনিও আমার কাছে ততটা, আর শুভদাও আমার কাছে ততটা, কারণ এটা পুরো উল্টো, মানে পড়া না করে আসলে আমাকে পানিশমেন্ট তো খেতেই হবে। স্যার থ্যাংক ইউ স্যার। তো আমাদের সামনে আরও আরেকজন সাকসেসফুল ক্যান্ডিডেট চলে এসেছে, রঞ্জিত দে। এবার এসএসসি জিডিতে সিআরপিএফে সিলেকশন নিয়েছে। তো প্রথমে তো খুব খুশি রঞ্জিত যে তুমি একেবারে প্রথম থেকে দেখেছি তোমাকে কিভাবে লড়াইটা ছিল, কিভাবে জার্নিটা করেছো। তো তোমার কাছেই সমস্ত কিছু জিনিস একটু শর্টে শুনবো, যে তোমার জার্নিটা কীরকম ছিল। আগে এটা বলে নাও যে খুশির সেই রাতটা, আমাকে যখন প্রথম যে ফোনটা আসলো সেটা তোমারই ফোন ছিল, হ্যাঁ স্যার। যে রাত 12টা 15 তোমারই ফোন আসলো। আর হচ্ছে সেই সময়ের সিচুয়েশনটাকে একটুখানি বলো, তারপর আমরা শুরু করব বাকি কিছু দিয়ে। স্যার যখন রেজাল্ট বেরিয়েছিল তখন তো মানে প্রচণ্ড ভয় লাগছিল যে কি হবে। দিয়ে একটা বন্ধু ফোন করলো, দিয়ে তখন ও জানে যে আমি পাস করেছি, কিন্তু ও আমাকে বলছে তবু তোর নাম আসছে না। তখন আমার প্রচণ্ড ভয় লাগছিল। দিয়ে যাই হোক 5-10 মিনিট পরে আমি রেজাল্ট চেক করলাম, দিয়ে দেখলাম যে সিআরপিএফে হয়েছে। দিয়ে ফার্স্টে মা বাবাকে জানালাম, দিয়ে বাবা বললো তাহলে তোর আগে স্যারকে জানানো দরকার। দিয়ে আপনাকে ফোন করলাম। দিয়ে ফোন করার পরে তো খুবই আনন্দ হচ্ছিলো, আর সারা রাত ঘুমাতে পারিনি, এত আনন্দ হয়েছে। মা বাবা তো পুরো কেঁদেই দিয়েছিল, ঠাকুমাও ছিল, দাদাও ছিল, সবাই খুশি। দিয়ে আস্তে আস্তে সবাইকে রাত্রেবেলা ফোন করে জানালাম। কি বলবো স্যার, আমি আমি ভাবছিলাম যে আমি তাহলে ফৌজি হয়ে গেছি। এত দিনের খাটাখাটনির পরে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে। তুমি যখন ফোন করলে রাত্রেবেলায় আর কি, তখন যখনই আমি রাত্রেবেলায় ফোন দেখলাম যে 12টা 15 রঞ্জিত ফোন এসছে, সাথে সাথে আমি বুঝতে পেরেছি যে এবার রেজাল্ট বার হয়েছে, আর সিলেকশন নিয়েই ফোন করছো। হ্যাঁ স্যার। তো খুব খুশির জিনিস এই জিনিসটা, মানে মন থেকে আমি খুব খুশি হয়েছি আর কি এই ব্যাপারে, যে একটা বেকারত্বের লাইফ থেকে আজ তুমি সেটেল লাইফে চলে এসছো, নিজেকে প্রমাণ করেছো, বাবা মার সম্মানকে ওই জায়গাতে পৌঁছিয়েছো আর কি। একটু জার্নিটা বলো যে শুরুতে তোমার পড়াশোনাতে তুমি কেমন ছিলে, আর তারপরে কিভাবে করে কি হলো যে ওই দিক থেকে শুরু করে এই দিকে আসলে, মানে এক প্রান্ত থেকে অপর প্রান্ত গিয়েছো। একটু জার্নিটা বলো শুরুয়াত থেকে। মানে স্যার ছোটবেলা থেকে আমি নর্মালি পড়াশোনা করতাম। প্রথমে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন পড়াশোনা ভালো ছিল, কারণ মা বাবা প্রচণ্ড গাইড করতো। মা আমাকে পড়া ছাড়া আর কিছুই করাতো না, মানে শুধু মা মানে মেরে মেরে পড়াতো। তখন একটু বদমাশ ছিলাম, এদিক ওদিক যেতাম, খেলাধুলো করতাম সবসময়, কিন্তু মা সবসময় মানে বকাবকি করতো যে এখন পড়াশোনা না করলে পরে বড় হলে তখন বুঝতে পারবি। দিয়ে আস্তে আস্তে যখন ফোর থেকে বেরিয়ে হাই স্কুলে চলে যাই, তখন বাবা মাথায় ঢুকিয়ে দিল যে ডিফেন্সে যেতে হবে, কারণ আমার বাবার ছোটবেলায় স্বপ্ন ছিল, মানে বাবার হয়ে গেছিল ডিফেন্সে, বাবা যেতে পারেনি। যে বাবা বলেছে আমাকে তো বাড়ি থেকে যেতে দেয়নি, কিন্তু আমি তোকে সেভাবে তৈরি করবো যাতে তুই দেশের হয়ে কিছু করতে পারিস। দিয়ে তখন থেকে আমি খেলাধুলা করতাম 5 থেকে। পড়াশোনা কমই করতাম, মানে পড়াশোনা অত ঝোঁক ছিল না আমার, আর ম্যাথটা পারতাম না, এর জন্য আমি পড়তামই না। আর তখন অত জানতাম না যে এই চাকরি করতে গেলে পড়াশোনা প্রচুর লাগে। দিয়ে নর্মালি পড়তাম, মাধ্যমিকেও সেরকম নাম্বার হয়নি, উচ্চ মাধ্যমিকেও কোনো রকম পাস করেছি ফার্স্ট ডিভিশনে। দিয়ে তারপরে এভাবে চলতে চলতে পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষা দিয়ে পরীক্ষাতে সবকিছুতে পাস করতাম, মেডিকেলে ফিজিক্যালে, কিন্তু এক্সামে বাদ হয়ে যেতাম। কারণ রঞ্জিতের বলি, রঞ্জিত হচ্ছে ফিজিক্যালি ভাবে মানে প্রচণ্ড ফিট একজন ক্যান্ডিডেট, যে প্রতিনিয়ত মাঠে যাওয়া, প্রতিনিয়ত দৌড়ানো, প্র্যাকটিস, এমনকি ওর আন্ডারেও কিছু ছেলে মেয়ে রয়েছে, মানে ওর বন্ধু বান্ধব ভাই, এদেরকেও ও হচ্ছে ট্রেনিং দেওয়া করাতো, মানে হচ্ছে ওদেরকেও শেখাতো যে এরকম করা উচিত, এই করা উচিত, মাঠে এরকম করলে হচ্ছে আরও ভালোভাবে তোমার রানটা তুমি কমপ্লিট করতে পারবে। তো রঞ্জিত মাঠের দিক থেকে খুব ভালো ছিল। ওই বিষয়ে জিজ্ঞাসা করব। আমি আগে পড়াশোনাটা জিজ্ঞাসা করি, কারণ পড়াশোনাটা আমি দেখেছি অনেক নিচ থেকে তুমি শুরুয়াত করেছিলে, তো ওই শুরুয়াতটা একটু বলো এবার। হ্যাঁ স্যার, দিয়ে আমি নর্মালি বাড়িতে পড়তাম। দিয়ে আমাদের পাড়ায় একটা দাদা আছে শুভ বলে, দিয়ে ওই দাদা একদিন দুপুরবেলা, আমি বাড়িতে আমার অনেকদিন আগে কথা হয়েছিল দাদার সাথে। দিয়ে দাদা বলছিল, আমি দাদাকে বলেছিলাম যে একটা ভালো স্যার খুঁজে দিতে যেখানে একটু গাইড করে পড়াবে, যাতে আমি কিছু করতে পারি। দিয়ে শুভদা একদিন দুপুরবেলা হঠাৎ বাড়ি চলে এসছে আমার, দিয়ে আমি খাচ্ছিলাম, দিয়ে খেতে উঠলাম, দিয়ে শুভদা বললো, বাড়িতে এসে বুঝিয়ে বললো যে আপনার কথা বললো, যে একটা স্যার আছে খুবই ভালো, ওখানে তুই গিয়ে দেখতে পারিস, তোর যদি ভালো লাগে তাহলে পড়বি। দিয়ে বাবা বললো হ্যাঁ, তো দাদা যখন বলছে দাদার কথা শোন। দিয়ে তারপরের সপ্তাহে আমি আপনার কাছে পড়তে আসলাম। দিয়ে আপনার কাছে এসে বুঝতে পারলাম যে পড়াশোনা কতটা দরকার আর কিভাবে পড়াশোনা করতে হয়, কারণ আমি বাড়িতে পড়তাম ঠিক আছে, ওই 2-1 ঘন্টা, ওটা পড়া বলে না, কিন্তু আপনার কাছে আসার পরে বুঝতে পারলাম যে কিভাবে টাইম করে পড়াশোনা করতে হয়, আর কিভাবে পড়লে আমি একটা জায়গায় যেতে পারবো। আর এটা মানে অন্য স্যাররা যেভাবে পড়ায়, নর্মালি যেভাবে পড়ায় ঠিক আছে, কিন্তু আপনার কাছে পড়লে একটা ভয় থাকে মনের মধ্যে যে না, স্যারের পড়া করেই যেতে হবে, না করে গেলে আমার নিজেরও ওখানে নিজেও ছোট হবো, আর
পড়া না করে গেলে আমি কিছু করতেও পারবো না। দিয়ে তারপরে আপনার কাছে পড়ার পর থেকে আমি বাড়িতে টাইম করে পড়তাম ঠিকঠাক। তারপরে এমনিও কম পড়তাম প্রথম দিকে, দিয়ে আপনি যখন আমাকে বেশি করে বলতেন সবার সামনে, তখন আমার একটু মানে ভিতর থেকে এরকম হতো যে আমাকে তাহলে স্যার, নিশ্চয়ই স্যার আমাকে ভালোবাসে মন থেকে, তাই আমাকে বেশি বকে, আমাকে সবার সামনে বলে যাতে আমি কিছু করি। বাবাকে বলতাম যে বাবা বলতো তোকে স্যার ভালোবাসে, তার জন্য তোকে বেশি করে বলে যাতে তুই পড়াশোনাটা করিস। দিয়ে ওভাবে পড়তে পড়তে প্রথমে তো কিছুই পারতাম না, আপনার কাছে আসার পর থেকে আমি আস্তে আস্তে সবকিছু শিখলাম। অঙ্ক তো পারতাম না, অঙ্ক যাও শিখলাম, ইংলিশটাও শিখলাম, এভাবে পড়তাম বাড়িতে। একেবারে এটা সত্যি কথা যে রঞ্জিত যখন শুরুয়াতে আসে ওর কিন্তু লেভেলটা সেই পর্যায়ে ছিল না, কিন্তু প্রচুর বকা খেয়েছে, অনেক কিছু মানে হচ্ছে রয়েছে ওর সাথে। তো ধীরে ধীরে একটা সময় এটা দেখা গেল ওর মনের মধ্যে একটা কিছু পরিবর্তন ধীরে 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 করে শুরুয়াতটা হলো পরিবর্তনের। একটা সময় আসলে যে সময় ও ব্যাচে কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনা করেছে, পরীক্ষা যখন দিয়েছে, মক যখন দিয়েছে, যথেষ্ট ভালো হচ্ছে কিন্তু রেজাল্ট করেছে। একটা সময় একটা পর্যায়ে মানে হচ্ছে সেই জায়গায় পৌঁছে গিয়েছিল। আর আজকে তো দেখা যাচ্ছে ও কোথায় বসে ইন্টারভিউ দিচ্ছে। আজকেও মানে একজন সিলেকশন নিয়েছে, নিজেকে প্রমাণ করেছে। আর এবার মেইন যে জিনিসটা জানা রঞ্জিত তোমার থেকে, যে ছেলে মেয়েদের যে দৌড়ের যে ব্যাপারটা থাকে, তুমি যেমন হচ্ছে দৌড়ের দিক থেকে আমার নজরে তুমি খুবই উঁচু গ্রেডে, আমি তো তোমাকে নিজেও দেখেছি মাঠে গিয়ে, অনেকটা উঁচু গ্রেডে আমার কাছেও তুমি আর কি। তো এই যে ব্যাপারটা অনেক ছেলেমেয়েরা আছে তারা বুঝতেই পারে না কিভাবে দৌড়াবো, পরীক্ষার রেজাল্টের আগে শুধু দৌড়াবো না কখন দৌড়াবো বা কিভাবে করে কি হবে, এই গাইডেন্সটা আমি তোমার কাছে মেন চাইছি ওই ছেলে মেয়েদের জন্য। স্যার সবার প্রথম হচ্ছে ফিটনেসটা সবারই দরকার। কারণ কেউ যদি ভাবে ছোটবেলা থেকে যে আমি ডিফেন্সের জন্য খাটবো বা যে কোনো কিছুর জন্য খাটবো অনেকদিন ধরে, তাহলে তাকে সবার প্রথম আগে ফিটনেসটা ধরতে হবে। কারণ যদি কারো ফিটনেস থাকে তো সে সব কিছু করতে পারে। আমাদের যেরকম সবাই বলে যে শিক্ষা থাকলে সে অনেক দূর যেতে পারে, মানে পড়াশোনা থাকলে অনেক দূর যেতে পারে, যে কোনো এক্সাম কমপ্লিট করতে পারে। কিন্তু সে যদি ফিটনেস ধরে রাখতে পারে তাহলে সে মানে 40 বছর বয়সেও চাকরি করতে পারে, কারণ তার ফিটনেস আছে, তার নিজের একটা ক্ষমতা আছে। তো ফিটনেস সবার আগে, রানিং করতে হবে, ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে, টাইম করে ঘুমোতে হবে, সবকিছু মেনটেন করতে হবে। আর মেন হচ্ছে সবাই যে বলে এক্সামের আগে দৌড়াবো, ওভাবে হয় আমরা পারবো, কারণ আমাদের কন্টিনিউ প্র্যাকটিস আছে। আমাদের এখন বললেও আমরা দৌড়ে দেবো, কিন্তু যাদের নেই তাদের কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। পড়ার টাইমে করতে হবে, দৌড় টাইমে করতে হবে। মানে সকালবেলা সবার ফার্স্ট কাজ থাকলেও না থাকলেও 2 ঘন্টা সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে মাঠে এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর কন্টিনিউ যদি প্র্যাকটিস থাকে তবে সে পরীক্ষার সময় তাকে সেরকম কোনো এফোর্ট দিতে হবে না, সেটা নরমাল ভাবেই বেরিয়ে যাবে। আর যদি তার টেনশন থাকে দৌড়ের, তাহলে তার এক্সামও খারাপ হবে, কারণ সে ভাববে যে আমি এক্সাম কমপ্লিট করার পরে মাঠ কিভাবে করবো, একটা টেনশন থাকবে। তাকে প্রথম থেকে দৌড়াতে হবে। আর কন্টিনিউ দৌড়ালে তার আর কোনো ভয় থাকবে না, সে সবসময় যে কোনো মাঠ কমপ্লিট করতে পারবে। আমি যেরকম সারা বছর দৌড়াতাম, আমি একদিনও কমাই দিতাম না, সারা বছর দৌড়াতাম। আর মাঠে যেতাম যে সবাইকে বলতাম যে 2 দিন আগে দৌড়ে কিচ্ছু হবে না, আমরা পারবো কিন্তু তোরা পারবি না, তোরা ভাবছিস যে 2 দিন ধরে পারবো কিন্তু পারবি না, কন্টিনিউ দৌড়াতে হবে। আমার বন্ধু এবার অনেক ফেল হয়ে গেছে, ও আমাকে বলছে ও কোনো ব্যাপার না, হয়ে যাবে 5 কিলোমিটার। আমাকে আগের দিনও ফোন করে বলেছে হয়ে যাবে, দিয়ে ওরা বাদ হয়ে গেছে। আচ্ছা, তোমাদের এসএসসি জিডিতে একটু বলে দাও যে রানের ব্যাপারটা বলে হচ্ছে কত সময়ে কত কিলোমিটার যেতে হয়, একটু বলে দাও ছেলেদের আর মেয়েদের। ছেলেদের হচ্ছে 5 কিলোমিটার 24 মিনিটে কমপ্লিট করতে হবে, 24 মিনিটের মধ্যে কমপ্লিট করলেই হবে। আর মেয়েদের হচ্ছে 1600 মিটার 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। এবার ছেলেদের হয়তো রোডে আপ ডাউন থাকতে পারে, আবার কোনো গ্রাউন্ডেও দিতে পারে 4 পাক 5 পাক, এরকমই হয়। আর অন্যান্য ক্ষেত্রে আর্মি জিডি ফিডি ওগুলোতে 1600 মিটার থাকে। আর হচ্ছে কোনো আলাদা কোনো স্ট্র্যাটেজি আছে যে 5 কিলোমিটার মানে তো এটা কোনো ছোটখাটো ব্যাপার না, 5 কিলোমিটার 5 কিলোমিটার মানে একটা ভালোই বড় সড়ো ব্যাপার। এর জন্য হচ্ছে ডেইলি তোমাকে লং প্র্যাকটিস করতে হবে, মানে 2 ঘন্টা 3 ঘন্টা করে লং প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের আগে সবার প্রথম হচ্ছে ওয়ার্ম আপ করতে হবে, স্ট্রেচিং করতে হবে, না হাতে পায়ে চোট লাগবে, কারণ লং দৌড়টা তো সবাই পারে না। আচ্ছা, লং দৌড় মানে কত কিলোমিটার বলছো? 5 কিলোমিটার। লং মানে 5 কিলোমিটার না, 5 কিলোমিটার দৌড়াতে গেলে তোমাকে মিনিমাম 7-8 কিলোমিটার ডেইলি প্র্যাকটিস করতে হবে, মানে নর্মাল স্লো দৌড়ে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, শুরুতে ধরো হচ্ছে কোনো স্টুডেন্ট নতুন শুরু করছে আর কি, তাকে প্রথমে সাজেশন কত দেবে? যে ধরো সে এসএসসি জিডি কে টার্গেট করছে, কারণ এখন আমাদের ফর্মের মধ্যে যেটা সবথেকে বেশি কন্টিনিউয়াসলি ভাবে যে এক্সামটা হচ্ছে সেটা হচ্ছে এসএসসি জিডি, প্রচুর ছেলে মেয়ে দিকে যাচ্ছে। আর হচ্ছে তারা যখন মাঠ শুরু করবে, মানে বিগিনার্স আর কি, তাদের জন্য কি সাজেশন, মানে তারা কিভাবে শুরুয়াত দেবে এই মাঠে? তারা ধর প্রথমে মাঠে যাবে, একটা ভালো জায়গা খুঁজতে হবে যেখানে হচ্ছে মাঠের বিষয়ে আলোচনা হয়। সব জায়গায় তো দৌড় হয় না, অনেক জায়গায় গেলে সবাই সবার মতন থাকে,
তো একটা ভালো ক্লাবে যেতে হবে যেখানে হচ্ছে কেউ প্র্যাকটিস করাবে, কারণ তার কাছ থেকে না শিখলে সে কিছু বুঝতে পারবে না, সে ওই কন্টিনিউ দৌড়েই যাবে, টাইম মেনটেন করতে পারবে না, কিভাবে দৌড়াতে হয়, দৌড়ালে হাতে পায়ে লেগে যাবে, কারণ তাকে বিভিন্ন এক্সারসাইজ আছে সেগুলো করতে হয়। তো সেরকম একটা জায়গায় যেতে হবে, ধীরে ধীরে তাকে এক্সারসাইজ করতে হবে ডেলি। প্রথমে সে 5 কিলোমিটার না দেখ, সে প্রথমে নর্মালি দৌড়াক, কিন্তু তাকে দমটা সবার ফার্স্ট হচ্ছে দম তৈরি করতে হবে। আর দম তৈরি করতে গেলে সবার প্রথম মুখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে। আর যখন যে ফিনিশ করবে, যখন মানে 5 কিলোমিটারের ক্ষেত্রে বলছি, তখন যখন সে ফিনিশ করবে তখন সে মুখ দিয়ে নাক দিয়ে নিতে পারে, কারণ তার তখন ফিনিশ হয়ে যাচ্ছে। আর স্টার্টিং এ তাকে হচ্ছে প্রথমে বডি ব্যালেন্স করতে হবে, মেন হচ্ছে দৌড়টা একটা রিদিমে করতে হবে, কারণ রিদিম ছাড়া সে দৌড়াতে পারবে না। আমরা ফার্স্ট দৌড়ে পুরোটাই করে দিতে পারবো, কিন্তু সে যদি প্রথমে ফার্স্ট দৌড়ায় তাহলে সে মিডিলে গিয়ে হয়তো তার পায়ে ব্যথা করবে বা দমের প্রবলেম হবে। তো তাকে ফার্স্টে রিদিম কমপ্লিট করতে হবে, 2-3 কিলোমিটার নর্মাল দৌড়াতে হবে, ঘড়িতে থাকবেই, টাইম মেনটেন করে, যখন দেখছে হচ্ছে না তখন সে মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে বা যেভাবে হোক কমপ্লিট করবে। আর এর 5 কিলোমিটার দৌড়ানোর জন্য মেন হচ্ছে লং প্র্যাকটিস করতে হবে, আর বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে ভালো মতন, আর প্র্যাকটিসটা যেন দীর্ঘদিন হয়, দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে কেউ হবে। যদি ভাবো যে আমি যে 2 দিন দৌড়ে 2 দিন অফ রাখবো, হবে না, হবে না, তাহলে হাতে পায়ে লেগে যাবে। রিটার্ন কমপ্লিট করে তারপরে কি আমি দৌড়ানো শুরু করব, ওরকম নয়। যদি যেটি টার্গেট থাকে তবে আগে থেকেই শুরুয়াত করো, একদম। আগে থেকে প্র্যাকটিস শুরু করো। দেখো হচ্ছে যদি প্র্যাকটিস করতে থাকো তবে 5 কিলোমিটার আরামসে যাবে, কারণ 5 কিলোমিটার দৌড়টা কোনো ব্যাপার না, 24 মিনিট মানে এনাফ টাইম। enough যারা time। দৌড়ায় তাদের কাছে প্রচুর টাইম। আমি এবারে 19-20 মেরেছি, আমার তো টাইম মনেই হয় না 24 মিনিট লাগবে, কিন্তু যাদের নেই তারা 24 মিনিটে কমপ্লিট করতে পারছে না, অর্ধেকও করতে পারছে না, এমন এমন আছে। কিন্তু ওই তাদেরকেই বলছি। আর রানিং করতে গেলে মেন হচ্ছে সারাদিনে তোমাকে 2-3 লিটারের উপরে জল খেতে হবে, মানে যদি জল 5 লিটার থাকে তাহলে তোমাকে এক্সট্রা বেশি করে জল খেতে হবে। আর গ্যাস জাতীয় জিনিস কম খেতে হবে, মানে বাইরের যে হচ্ছে তেলে ভাজা জিনিস এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো খেলে একটা অ্যাথলেট তৈরি হয় যে সেভাবে না স্যার। তো খাওয়া দাওয়া প্রচন্ড মেনটেন করতে হবে। একেবারে স্যাক্রিফাইস তো আছে, প্রতিটা ভালো জায়গায় পৌঁছাতে গেলে স্যাক্রিফাইস তো আছে, যেমন ফাস্ট ফুড থেকে বিরত থাকতে হবে, আবার রেস্টও টাইমে রেস্ট দিতে হবে, টাইমে ঘুমাতে হবে, দরকার আছে, বেশি রাত জাগলে হবে না। সকালে উঠে সবার প্রথম হচ্ছে ভোরবেলা উঠতে হবে, রানিং করতে গেলে সবার প্রথম ভোরবেলা উঠতে হবে, 5টার সময় উঠে ফ্রেশ হয়ে খালি পেটে জল খেয়ে একটু ছাতু ছোলা ফোলা খেয়ে দৌড়াতে চলে যেতে হবে। মানে ডেলি এই অভ্যাসটা ডেলি করতে হবে, যে আমি পারি না পারি মাঠে যাব, কারণ মাঠ এমন একটা জিনিস, ওখানে গেলে কিছু না কিছু শেখা যাবে। আচ্ছা, তোমার এই ফিটনেসের এই যে ব্যাপারটা রয়েছে, তো এর পেছনে মেন ক্রেডিট, মানে সব থেকে বেশি ক্রেডিট যে ইনিই হচ্ছে আমার পেছনে হচ্ছে আসল, যে আমাকে এই জায়গাতে এত পুশ করেছে যে মাঠে যাওয়া বা ফিটনেসটাকে ধরে রাখার, কে এসে? এটা স্যার আমার বাবা, কারণ আমি ছোটবেলা থেকে বাবার কাছ থেকে শিখছি। আমার বাবার এখন 48 বছর বয়স, কেউ দেখে বলবে না ওটা আমার বাবা। আর আমি রঞ্জিতের বাবাকে দেখেছি, মানে সত্যি মানে দেখে এটা দেখে মনে হয় যে হচ্ছে ওর দাদা, বড় দাদাই হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে, আর ওর বাবা যেরকম নিজেকে ফিটনেস মেনটেন করেছে ঠিক সেরকম ভাবেই কিন্তু রঞ্জিত নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো রঞ্জিত, কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু লাস্টে আরেকটা জিনিস জানতে চাইছি তোমার কাছ থেকে। নতুন যারা স্টুডেন্ট আছে বা যারা হার মানা স্টুডেন্ট বা যারা মনে করে যে আমি পিছিয়ে পড়া স্টুডেন্ট, তাদের জন্য বার্তাটা কি হবে? যে যারা মনে করছে আমি পিছিয়ে পড়েছি, আমার দ্বারা হবে না, আমার এইচএসে ভালো রেজাল্ট নেই, মাধ্যমিকে ভালো রেজাল্ট নেই, আমার হয়তো চাকরিটা হবে না, তাদের জন্য ওই বার্তাটা তুমি একটু দিয়ে দাও। তাদেরকে একটাই কথা বলবো, যে লাইফে কিছু করতে গেলে মানে দাঁড়াতে গেলে এরকম ছোটখাটো প্রচুর সমস্যা আসবে। যেমন আমিও প্রথমে পারতাম না, মাধ্যমিকে আমিও কম নম্বর পেয়ে পাস করেছি। বাবা আমাকে বলতো, নিজের বাবাই বলতো যে মানে আমার আর্মিতে যাওয়ার ইচ্ছা ছিল, তো আর্মিতে আমার নাম্বার কম ছিল ম্যাথে, তো আমি যেতে পারিনি। বাবা বলতো তাহলে কি করবি, আর্মিতে হলো না, কারণ বাবার প্রচন্ড শখ ছিল আর্মিতে, বাবার হয়েছিল। তো তাদেরকে একটাই কথা বলবো, যে একটা তাহলে তো কি হয়েছে, পরেরটা তো নিশ্চয়ই হতে পারে। ডিফেন্স হয়নি, অন্য লাইনে হবে, কিন্তু হার মানলে হবে না, কন্টিনিউ তাকে চালিয়ে যেতে হবে। যদি তার চাকরি করার ইচ্ছা থাকে, যদি নিজেকে দাঁড়ানোর ইচ্ছা থাকে, মা বাবাকে দেখার ইচ্ছা থাকে, তো সে কোনোদিন হার মানবে না, সে কন্টিনিউ লড়াই করে যাবে। মানে আমিও কন্টিনিউ লড়াই করে এই জায়গায় এসেছি। আমার অনেক মানে কি বলবো, অনেক লাইফে অনেক সমস্যা হয়েছে, কিন্তু সেগুলোকে ওভারকাম করতে হবে, আর ওভারকাম করে এগিয়ে যেতে হবে। কেউ নিজেকে ছোট ভাববে না, ওটা হতে পারে একাডেমিক কোয়ালিফিকেশনে নাম্বার একটু কম আছে, ওটার জন্য পড়াশোনা এখন সবাই ভালো হয় না স্যার, সবার ব্রেন তো সমান না, কিন্তু যে জায়গায় গিয়ে খেলবে, যে জায়গায় গিয়ে করবে, সেই আমার তো পড়াশোনা একদম ভালো না, কেউ বলবে না আমি ভালো স্টুডেন্ট, কিন্তু এই যে চাকরি পেয়েছি, লোকজন দেখা হলে বলে যে তুই পড়াশোনা করে কি করলি, ও তো তার চাকরি পেয়েছে। তো এটা হচ্ছে মেন কথা, যেভাবে হোক চাকরি পেতে হবে। একেবারে রঞ্জিত হতে পারে যে পড়াশোনায় কোনো জায়গাতে নাম্বার কম পেয়েছে, এটা হতে পারে, কিন্তু ধীরে ধীরে করে যখন ও পড়তে আসে এখানে, ওর মধ্যে ইমপ্রুভমেন্ট ছিল, নিজে পড়েছে, নিজের জায়গা তৈরি করেছে, তবে গিয়ে চাকরি পেয়েছে, নিজের যোগ্যতাতে পেয়েছে। হ্যাঁ স্যার। রঞ্জিত, আর কোনো কিছু যদি বলার থাকে বলে নাও, যদি কোনো কিছু আর কোনো বার্তা থাকে। একটাই কথা বলবো সবাইকে, মানে এখন তো ডিফেন্স লাইন ছাড়া অন্য কিছু চাকরি নেই,
তো আমাদের বয়সী যারা ছেলেপেলে আছে বা আমাদের চেয়ে কম বয়সী যারা ছেলেপেলে আছে সবাই একটাই টার্গেট করুক যে ডিফেন্সে যাবে, কারণ দেশকে বাঁচাতে হবে। দেশকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে দেশের জন্য নাম লেখাতে হবে। এই যে অনেকে বলে যে দেশের জন্য চাকরি করে কি করবি, আমার নিজের দাদাই আমাকে বলে যে দেশের জন্য চাকরি করে কি করবি। তা আমরা যদি দেশের জন্য চাকরি না করি তাহলে আপনারা যে আছেন মানে আমাদের দেশে যারা আছে তারা কি করে সুরক্ষিত থাকবে? তো আমাদের তো সেটা বুঝতে হবে। তাই সবাইকে দেশের জন্য লড়তে হবে। এবার যাদের হবে না, যাদের ইচ্ছা নেই বা যারা পারছে না তারা অন্য লাইনে যাবে, কিন্তু যারা দেশের জন্য মানে তৈরি হয়েছে, এখনকার ছেলেগুলো যেরকম অল টাইম ফোনে গেম খেলে অনেক কিছু করছে, তাদেরকে আমার একটাই কথা যে তারা হচ্ছে যেটা হবে সেটার দিকে ধ্যান দেওয়া দরকার তাদেরকে। একটা দেশের ফৌজি হলে সে তো দেশের জন্য ভালো কিছু করবে, তার মা বাবার মুখ উজ্জ্বল করবে, তার মা বাবাকে রাস্তাঘাটে দেখা হলে বলবে যে হ্যাঁ ওর ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, তার মা বাবারও মানে কি বলবো একটা মনে একটা শান্তি আলাদা ধরনের হবে। তো তাদেরকে আমি বলছি যে ঘরে বসে থাকার কোনো লাভ নেই, সবার প্রথম হচ্ছে ফিটনেসটাকে মেনটেন করতে হবে। ফিটনেস যতদিন থাকবে সে ততদিন চাকরির জন্য লড়াই করতে পারবে, ফিটনেস না থাকলে সে লড়াই করতে পারবে না। ফিটনেসটা সবার ফার্স্ট, পড়াশোনা তো করতেই হবে, এটাই বলতে চাই স্যার। এখন তো চাকরি বাকরি নেই স্যার, এখন ডিফেন্স ছাড়া কোনো লাইনে চাকরি নেই। আমার ভাই এখন ছোট, আমার মামার ছেলে, তো মামা বলছে ভাইকে কি দেবে, ড্যান্স ফ্যান্স করাবে। আমি বলছি ওসব করে এখন হবে না, কারণ ওসবের জন্য প্রচুর টাকা পয়সা লাগে, অনেক দরকার হয়। আমি বলছি একটু বড় হোক, আমি ওকে বলে দেবো কি করবে। তা আমি ও ভাইকে বলে এসেছি যে তুই ডিফেন্সের জন্য যদি খাটতে চাস তাহলে এখন থেকে পড়াশোনা যেরকম করছিস কর, যেন ফিটনেসটা ঠিকঠাক ধরে রাখিস। কারণ ও একদিকে বলে আমি ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো, কবাডি খেলবো, ওভাবে করলে হাতে পায়ে লেগে যাবে, তো যেতে পারবে না। তো সবাইকে বলছি যারা ডিফেন্সের জন্য খাটবে তাদের এক ধ্যানে ডিফেন্সের জন্যই খাটতে হবে, তবেই হবে স্যার। একেবারে খুব ভালো লাগলো রঞ্জিতের সাথে কথা বলে। আর আমাদের মানে আমার তরফ থেকে, পুরো কোচিং সেন্টারের তরফ থেকে, MICC কোচিং সেন্টারের তরফ থেকে অনেক অভিনন্দন রঞ্জিত। হ্যাঁ স্যার, আবার কথোপকথন হবে, মানে হচ্ছে যখন আবার দেখা করতে আসবে, এবার জয়নিং তোমাদের যখন আসবে আবার কথোপকথন করব, সেই সময় হয়তো আবার একটা ইন্টারভিউ হবে। তো সেই সময় যে তোমার সাথে জিজ্ঞাসা করব যে কেমন এক্সপিরিয়েন্স, কেমন কি হলো, সমস্ত কিছু জিনিস তখন আবার আমরা শেয়ার করব। আর স্যারের কথা তো কিছু বলার নেই, কারণ স্যার যদি না থাকতো তাহলে আমি এত আসতে পারতাম না। কারণ আমি যখন এখানে পড়তে এসেছি তখন, প্রথম দিন যখন পড়তে এসেছি তখন আমি কিছু বুঝতেই পারছি না, মানে এমন ভাবে পড়াচ্ছে। আমি ভাবিনি যে লাইফে এত পড়াশোনা করতে হয়, মানে চাকরি পেতে গেলে এত পড়তে হয়। স্যারের পড়ার লিস্ট দেখে আমি অবাক। আমি সেদিন রাত্রেবেলা বাড়ি গিয়ে মাকে বলছি, মা দেখো স্যার এত পড়া দিয়েছে একদিনে। আর আমরা যখন মানে ওখানকার কোনো স্যারকেই ছোট করা যায় না, সবাই সবার মতন পড়ায়। এবার আমি যখন বাড়ি গিয়ে বাবাকে বলছি, বাবা বলছে হ্যাঁ এখানে যেগুলো পড়তিস, মানে স্যার যেরকম পড়া দিত নর্মাল বইয়ে পড়া দিয়ে দিত ওটা পড়তাম। এবার যে স্যারের কাছে পড়তে যেতাম স্যার ধরতো কোনোদিন ধরতো না, এবার পড়া চেঞ্জ করতো। কিন্তু স্যারের কাছে ব্যাপারটা পুরো উল্টো, মানে পড়া না করে আসলে আমাকে পানিশমেন্ট তো খেতেই হবে, আবার পড়া না করলে মানে স্যারের কাছে পড়তে আসলে আমি আগে রেডি হয়ে আসতাম যে পড়া না করলে আমি পড়তে যাবো না, এরকম হচ্ছে বিষয়। আর স্যারের কাছে পড়তে আসার পর থেকে আমি বাড়িতে মানে পড়াশোনার ইয়েটা আমার আরো বেড়ে গেছে, মানে কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে আমার মানে সামনে ভবিষ্যৎ ভালো হবে, এটা স্যারের কাছ থেকে শিখেছি আমি। এটা আমি একদম আমাকে স্বীকার করতেই হবে, কারণ আমি বাড়িতে এত টাইম করে আগে পড়তামই না, 2 ঘন্টা 3 ঘন্টা বেশি পড়তামই না। আর স্যারের কাছে ঢোকার পর থেকে স্যার নিজেই বুঝিয়ে দিয়েছে যে না পড়লে কিছু হবে না, পড়াশোনা করতে হবে, সর্বপ্রথম পড়াশোনা দরকার। স্যারকে এর জন্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। আপনি, শুভদা আর আমার বাবা পুরো গার্জিয়ানের মতন আমাকে ফলো মানে মেনটেন করেছেন স্যার। মানে আমার বাবা আমার কাছে যতটা, স্যার আপনিও আমার কাছে ততটা, আর শুভদা আমার কাছে ততটা। কারণ আমি সত্যি কথা বলবো, চাকরি পেয়েছি আমাকে আর কেউ হেল্প করেনি, মানে আমার নিজেদের লোকরাই হেল্প করেনি, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই। মানে কিন্তু স্যার আপনারা যেভাবে ছিলেন আমার পিছনে, মানে ভগবান যেভাবে থাকে সেরকম স্যার, আর কি বলবো। এটাই বলবো রঞ্জিত, মানে হচ্ছে জীবনে অনেক দূরে পৌঁছাও, অনেক উঁচুতে পৌঁছাও। যে জায়গাতে পৌঁছেছো নিজেকে প্রমাণ করেছো, বাবা মার স্বপ্ন পূরণ করেছো, বিশ্বাসকে পূরণ করেছো, এবার আরো অনেক উঁচুতে যেতে হবে। এইখানে থামলে চলবে না, চেষ্টা করতে হবে আরো অনেক উঁচুতে। অনেক ইচ্ছা আছে স্যার এনএসজি কমান্ডোতে যাওয়ার, একেবারে ট্রাই করবো স্যার, আপনাদের আশীর্বাদ থাকলে স্যার অবশ্যই যাবো। মানে ফিটনেসটা ধরে রেখেছি এর জন্যই স্যার। আমি যদি, বাবাও বলেছে যে তুই একটু ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবি, তো ইচ্ছা আছে, দেখি কি হয়। অবশ্যই হবে, আশা রাখবো। আর ভগবানের কাছে সবসময় প্রার্থনা করব যেন অনেক ভালো জায়গাতে তুমি পৌঁছাতে পারো, আর দেশের সেবার কাজটাকে কন্টিনিউয়াসলি ভাবে চালিয়ে যাও। তো আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে রঞ্জিতের জন্য একটা ছোট একটা গিফট থাকছে। আর রঞ্জিত, আগামী জীবন অনেক ভালো হোক, অনেক সুখের হোক, আর তুমি জানো তোমার আরো যে উঁচু লক্ষ্যগুলো আছে সেগুলো যেন পূরণ করতে পারো। থ্যাংক ইউ স্যার।